হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ পারভিন। আজকে কথা বলবো এক্সপ্রেস এন্ট্রি নিয়ে। এক্সপ্রেস এন্ট্রি নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে প্রোগ্রামটা আসে সেটা হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এক্সপ্রেস এন্ট্রি আসলে কিন্তু কোনো প্রোগ্রাম নয়, এটা একটা প্রসেস। এটা আসলে এলো কোথা থেকে, কবে এলো? এক্সপ্রেস এন্ট্রির আবির্ভাব হয়েছে 1 জানুয়ারি 2015। তার আগে যে সিস্টেমটা ছিল তার একটা আমূল পরিবর্তন করে এসছে এক্সপ্রেস এন্ট্রি। অনেক পরিবর্তন, বিশাল পরিবর্তন এই দুটো সিস্টেমের মধ্যে। আগেও কিন্তু ফেডারেল স্কিল ওয়ার্কার হিসেবে লোকজন এসেছে। তাহলে বিষয়টা কি, পরিবর্তনটা কোথায়? একটা বিশাল পরিবর্তন হলো যে পেপারলেস এক্সপ্রেস এন্ট্রি 100% অনলাইন প্রোগ্রাম অথবা অনলাইন প্রসেস। আমরা কথা বলতে চেয়েছিলাম ফেডারেল স্কিল ওয়ার্কার নিয়ে। সেক্ষেত্রে ক্রাইটেরিয়াটা কি, একজন কিভাবে আসতে পারেন ফেডারেল স্কিল্ড হিসেবে? প্রক্রিয়াটা এক্সপ্রেস এন্ট্রি, দ্যাট মিনস অনলাইন। আমি পট করে আপনাদেরকে বলে ফেলি যে আসলে এখানে কোন কোন ফ্যাক্টরগুলো আপনাদেরকে কনসিডারেশনে রাখতে হবে, অথবা এই প্রসেস বা সিস্টেম কোন এরিয়াগুলোকে বা ফ্যাক্টরগুলোকে কনসিডারেশনে রাখছে। আমি জানি আপনারা অনেকেই জানেন সিআরএস, কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং স্কোর। সেখানেই আসলে আপনার স্কোরটাকে অ্যাসেস করা হয়। এখন যে ফ্যাক্টরগুলোর উপরে ভিত্তি করে স্কোরটাকে অ্যাসেস করা হয় তার প্রথমেই হচ্ছে এজ। এজ প্লে এ ভেরি সিগনিফিক্যান্ট রোল ইন এক্সপ্রেস এন্ট্রি অর ফেডারেল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রাম, অথবা অন্য যে কোনো প্রোগ্রামের আওতাতেই স্কিল্ড ওয়ার্কার হিসেবে যদি আপনি কানাডাতে আসতে চান। খুব স্বাভাবিকভাবে আপনাদের কাছে মনে হতে পারে, আচ্ছা বুঝলাম এজ ফ্যাক্টর, এটি কীভাবে বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্সপ্রেস এন্ট্রি যখন থেকে এসছে তখন থেকে বা 2015 1 জানুয়ারি থেকে বয়সটাকে কানাডিয়ান ইমিগ্রেশন খুবই গুরুত্বের সঙ্গে দেখেছে। আপনাদের বোঝার সুবিধার থেকে বলছি, 20 থেকে 29, 20 to 29 এই রেঞ্জের মধ্যে যারা আছেন তারা এজ ফ্যাক্টরে সবচেয়ে বেশি স্কোর করবেন। এখন আপনি ধরে নেন যে একজন অ্যাপ্লিকেন্ট ফেডারেল স্কিল্ড ওয়ার্কার হিসেবে আসতে চাচ্ছেন, ওনার বয়স হলো 35। প্রতি বছরের জন্য উনি 5 করে স্কোর হারাবেন। তার মানে হচ্ছে 29-এ যে হাইয়েস্ট স্কোর পেল, সিঙ্গেলের ক্ষেত্রে যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন, অর্থাৎ উনি ম্যারিড নন, তাহলে উনি পাবেন 110। আর যদি উনি ম্যারিড হন অ্যাট দ্য সেম এজ, ধরেন একজন পার্টিসিপেন্ট বা অ্যাপ্লিকেন্ট যার বয়স 28 বছর, যিনি মাস্টার্স ডিগ্রি আর্ন করেছেন, যার অন্ততপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এটা হচ্ছে একজন অ্যাপ্লিকেন্ট। আরেকজন অ্যাপ্লিকেন্টকে আমি ধরলাম যার বয়স 28 বছর, যিনি মাস্টার্স পাস করেছেন, যার 3 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং উনি ম্যারিড। দুজনের মধ্যে কি স্কোরিংয়ের ক্ষেত্রে কোনো পার্থক্য হবে? হবে। কেন হবে, কিভাবে হবে, একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে এজ থেকে শুরু করি। যদি 28 বছরের একজন অ্যাপ্লিকেন্ট সিঙ্গেল অর্থাৎ বিবাহিত নন, উনি পাবেন 110। যিনি বিবাহিত উনি পাবেন 100। আপনি দেখতে পাচ্ছেন 10 কমে যাচ্ছে। যিনি একজন ম্যারিড, উনি মাস্টার্স পাস করেছেন, উনি পাবেন এডুকেশন সেক্টরটাতে, যেটা অ্যানাদার ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেখানে 126। এই মানুষটাই যখন সিঙ্গেল ছিলেন, উনি যদি অ্যাপ্লিকেশন করতেন উনি পেতেন 135। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ভীষণ একটা ভূমিকা রাখে, সেক্ষেত্রেও তাই। যখন একজন সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির একটা স্কোর করেন এবং ম্যারিড পার্সনটা একই প্রফিসিয়েন্সি নিয়ে কম স্কোর করেন, খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা জাগতে পারে, বিবাহিত হলে কি কোনো অপরাধ, অথবা কানাডিয়ান গভর্নমেন্ট কি শুধুই সিঙ্গেলদেরকে চাচ্ছে? বিষয়টা কিন্তু আসলে তা নয়। কারণ হচ্ছে যিনি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট তার কিন্তু স্পাউসের কাছ থেকে কোনো স্কোর পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ উনি যাই স্কোর করবেন একাই করবেন। আর 2014-তে যদি ফেরত যাই, সেখানে যে নিয়মটা ছিল, সেখানে স্পাউসকে গণ্য করা হতো না, উনি ডিপেন্ডেন্ট, সেটা উনি পুরুষই হন অথবা মহিলাই হন, উনি ডিপেন্ডেন্ট স্পাউস হিসাবে কাউন্ট হতেন। সুতরাং উনি স্কুলে গেলেও কিছু না, উনি পিএইচডি ডিগ্রি হোল্ডার হলেও কিছু না, উনি ইংরেজিতে কিছুই জানেন না হলেও কোনো অসুবিধা ছিল না, অথবা ইংরেজিতে তুখোড়, সেটাতেও কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন কানাডিয়ান ইমিগ্রেশন চাচ্ছে যে যিনি অ্যাপ্লিক্যান্ট হবেন এবং উনি যদি বিবাহিত হন, তাহলে স্পাউসও যাতে একটা লেভেলে থাকে, কারণ দুজনেই কানাডাতে আসছেন,
যাতে দুজনেই কানাডিয়ান লেবার মার্কেটে কন্ট্রিবিউট করতে পারেন। সুতরাং বয়সটাতে যেরকম আমি বোঝালাম যে 20 to 29, এর পরে যখন যাচ্ছে প্রতি বছরের জন্য 5 করে ওনারা স্কোর হারাচ্ছেন। এটা সিঙ্গেলের ক্ষেত্রেও, সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রেও যেরকম প্রযোজ্য, ঠিক একইভাবে যিনি ম্যারিড তার ক্ষেত্রেও তাই। সুতরাং বয়স একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এডুকেশন ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমি আগেই বলেছি। এখন খুব সঙ্গত কারণে মনে হতে পারে যে ওকে, আমি মাস্টার্স পাস করেছি, সো আই হ্যাভ এ গুড এডুকেশন। একমাত্র কানাডা বাদে পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনি আপনার লেখাপড়া শেষ করেন না কেন, সেটা আন্ডারগ্র্যাড হতে পারে, মাস্টার্স হতে পারে, পিএইচডি হতে পারে, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট প্রসেস। এগেইন দ্যাটস সেট বাই দ্য কানাডিয়ান ইমিগ্রেশন। সেখানে কতগুলো ডেজিগনেটেড এজেন্সি রয়েছে এবং এই ডেজিগনেটেড এজেন্সিগুলো অবশ্যই আপনি সিআইসি ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। তার মধ্যে আমি যদি দুই একটা নাম মেনশন করি, যেমন আইক্যাস রয়েছে, আপনার রয়েছে ওয়েস, যার পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিসেস, ইউনিভার্সিটি অফ টরন্টো রয়েছে, মেডিকেল কাউন্সিল অফ কানাডা রয়েছে এক্সক্লুসিভলি ফর দ্য মেডিকেল প্রফেশন। সুতরাং তাদের মাধ্যমে আপনাকে ক্রেডেনশিয়ালটাকে অ্যাসেসমেন্ট করাতে হবে বা অ্যাসেস করাতে হবে। খুব সহজ করে যদি আমি বলি, হোয়াট ডাজ ইট মিন বাই দ্য ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে আপনি যেখানেই যা পড়াশোনা করেন না কেন, কেনেডিয়ান বেঞ্চমার্কে বা কেনেডিয়ান স্ট্যান্ডার্ডে আপনার এডুকেশনটাকে কোথায় দেখা হচ্ছে। একটু সহজ করে বলি, বিশেষ করে যারা বাংলাদেশে বসবাস করছেন তাদের জন্য আপনাদের সুবিধা হবে। যেমন ধরেন, বাংলাদেশে একটা সময় নিয়ম ছিল, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার ফার্স্ট মাস্টার্স করেছি। আমি যখন পড়েছি, জিজ্ঞাসা করবেন না আমি কবে পাস করেছি, তো আমি যখন পড়াশোনা করেছি তখন নিয়ম ছিল যে 3 বছরের অনার্স আর 1 বছরের মাস্টার্স করলেই আপনি মাস্টার্স ডিগ্রি পাবেন। আমিও তাই করেছি। কিন্তু এখনই যদি আপনি ফেরত যান, আমারই ডিপার্টমেন্টে যে ছেলেটা বা মেয়েটা পড়ছে, তাকে ওই অনার্স ডিগ্রিটা নিতে 4 বছর পড়তে হচ্ছে এবং তারপরে সে 1 বছর মাস্টার্সের জন্য পড়ছে। সুতরাং সে মাস্টার্স ডিগ্রি পেতে 5 বছর সময় ব্যয় করছে। আমি যখন মাস্টার্স পাস করেছি, একই সাবজেক্ট থেকে, আমার সাবজেক্ট ছিল মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, সো সেখানে আমি ব্যয় করেছি 4 বছর। সো আমরা দুজন যখন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্টের জন্য যাব, সঙ্গত কারণে আমাকে কিন্তু মাস্টার্সের ইকুইভ্যালেন্সি দেওয়া হবে না। তার কারণ হলো আমি 5 বছর সময় ব্যয় করিনি। কানাডাতে যদি একজন মাস্টার্স পড়তে চায় আন্ডারগ্রেডের পরে, বা একটানা সে পড়ে যাচ্ছে, আন্ডারগ্রেড শেষ করলো, দেন মাস্টার্সের গেল, মিনিমাম তাকে 5 বছর পড়াশোনা করতে হয়। সুতরাং আপনার মাস্টার্স ডিগ্রিটাকে ইকুইভ্যালেন্সি অথবা আন্ডারগ্রেডকে অথবা পিএইচডিকে দেখতে হবে যে কেনেডিয়ান স্ট্যান্ডার্ডে সেটা কোথায়। এবং ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট ইজ মাস্ট ফ্রম 1 জানুয়ারি 2015 এক্সপ্রেস এন্ট্রির ক্ষেত্রে, যদিও ইন্ট্রোডিউস করা হয়েছে 2014 জুনে। সুতরাং এই ডকুমেন্টটাকে অবশ্যই হাতে রাখতে হবে এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে ওই যে কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং স্কোর বললাম, সেখানে আপনার স্কোরটা কোথায়। কিন্তু শুধুই আপনার মাস্টার্স ডিগ্রিটা দিয়ে আপনি ইকুইভ্যালেন্সি করলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আপনারা যারা এক্সপ্রেস এন্ট্রির নাম শুনেছেন অথবা কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং স্কোরে দেখেছেন, অনেকেই আমাকে এই প্রশ্নটা করে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী। আমরা জানি যে আগে যে নিয়মটা ছিল যে আউট অফ 100 ইফ সামওয়ান ক্যান গেট 67, হি অর শি উইল বি এলিজিবল ফর ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম। আজকেও কিন্তু সেই নিয়মটা রয়েছে, কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং স্কোরও রয়েছে, আগের নিয়মটাও রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, যিনি 67 পান উনি কিন্তু এলিজিবল হয়ে যান কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং স্কোরের সিস্টেমেও। সুতরাং আপনি যেভাবেই হিসেব করেন না কেন, আপনাকে প্রথমে এলিজিবল হতে হবে। আর ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে এলিজিবিলিটি যেটা দেয় সেটা হচ্ছে আইএলটিএসের 6 in each ব্যান্ড, যেটা কেনেডিয়ান বেঞ্চমার্কে CLB 9 বলি আমরা, CLB 7। CLBর পুরোটা হচ্ছে কেনেডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক। সো CLB 7 কথাটার অর্থ হচ্ছে 6 in each ব্যান্ড, অ্যাভারেজ 9। অনেকেই এই দ্বন্দ্বে ভুগেন যে আমার অ্যাভারেজ হচ্ছে 6.5, আমি একটাতে 5.5 পেয়েছি কিন্তু বাকিগুলোতে আমি বেশি পেয়েছি, আমি কি এলিজিবল? দ্য আনসার ইজ নো। কারণ এক্সপ্রেস এন্ট্রি প্রসেস বলছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম CLB 7, যেটা IELTS-এর 6 in each ব্যান্ড।
একটা মজার ব্যাপার হলো যে ইংলিশ প্রফিসিয়েন্সিটাকে কানাডিয়ান ইমিগ্রেশন এখন ভীষণ গুরুত্বের সঙ্গে দেখছে। কিভাবে দেখছে আসছি। আমি প্রথমে বলেছি যে এজ ফ্যাক্টর, আমি বলেছি এডুকেশন ইজ এ ফ্যাক্টর, আমি বলেছি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইজ এ ফ্যাক্টর, ডেফিনেটলি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আপনারা যদি লক্ষ্য করেন ইংলিশ প্রফিসিয়েন্সি এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দিস আর অল দ্য ট্রান্সফারেবল স্কিল। আপনি ইংরেজি জানেন, এটা যখন আপনি দেশ ত্যাগ করে কানাডাতে চলে আসছেন, আপনি কিন্তু এটা রেখে আসছেন না, ইটস ট্রান্সফারেবল, আপনি নিয়ে আসছেন সঙ্গে করে। সেম গোজ উইথ ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করেছেন, আপনি ম্যানেজার ছিলেন, আপনি সুপারভাইজ করেছেন, এই অভিজ্ঞতাটা কিন্তু আপনি আপনার সঙ্গে করে নিয়ে আসছেন, যেটা পরবর্তী পর্যায়ে কানাডাতে আপনি ব্যবহার করবেন। এই ট্রান্সফারেবল স্কিলের ক্ষেত্রে ইংলিশ প্রফিসিয়েন্সি কীভাবে দুভাবে কাজ করে আমি বলবো। এক হচ্ছে যে আপনি যখন ইংরেজিতে ভালো স্কোর করলেন, ডেফিনেটলি আপনি বেটার স্কোর করছেন সিআরএসে, কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং স্কোরে। কিন্তু দ্য ডিফারেন্স ইজ যে CLB 7 যেটা 6 ইন ইচ ব্যান্ড আপনাকে এলিজিবিলিটি দিবে, কিন্তু আপনি যদি CLB 9 হন, CLB 9 ইকুইভ্যালেন্ট টু IELTS এর লিসনিংয়ে 8 আর 7 ইন 3 আদার ব্যান্ডস, অর্থাৎ রিডিং, রাইটিং, স্পিকিংয়ে আপনি 7 পেয়েছেন এবং আপনি লিসনিংয়ে 8 পেয়েছেন, অর্থাৎ আপনি CLB 9 পেয়েছেন। দ্য মোমেন্ট অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান অবটেইন CLB 9, পুরো ক্যালকুলেশনটাই ওনার জন্য ডিফারেন্ট হয়ে যাচ্ছে। লেটস গো ব্যাক টু দ্য মাস্টার ডিগ্রি হোল্ডার অ্যাপ্লিক্যান্ট। একজন মাস্টার ডিগ্রি হোল্ডার অ্যাপ্লিক্যান্ট যদি উনি সিঙ্গেল হন, উনি 135 পেয়েছেন, এবং উনি যদি ম্যারিড হন তাহলে উনি 126 পেয়েছেন এডুকেশনে। কিন্তু ট্রান্সফারেবল স্কিলে এসে যেহেতু উনি CLB 9, ধরে নেওয়া হবে যে উনি ওনার সারাটা জীবন পড়াশোনা করেছেন উইথ এ ভেরি হায়ার ইংলিশ প্রফিসিয়েন্সি, অর্থাৎ এডুকেশনে ট্রান্সফারেবল স্কিলে উনি পাবেন 50, আর যিনি CLB 7 ছিলেন উনি এলিজিবল ছিলেন কিন্তু উনি পাবেন 25। সো আপনি দেখতে পাচ্ছেন যে ডাবল স্কোর করছেন একজন ট্রান্সফারেবল স্কিলে এডুকেশনের ক্ষেত্রে, যে ইংরেজির কারণে। সেম গোজ উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। মাস্টার ডিগ্রি হোল্ডার 3 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, হয়তো একই অফিসে পাশাপাশি ডেস্কে বসে কাজ করেছেন, 3 বছর ব্যাপী কাজ করেছেন, সুতরাং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ওনারা একই স্কোর করেছেন। কিন্তু ওই যে বললাম আমি ট্রান্সফারেবল স্কিল বলে একটা কথা রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। কেউ যদি CLB 9 হন, অর্থাৎ যার ইংলিশ প্রফিসিয়েন্সিটা হায়ার, আবারও ধরে নেওয়া হবে যে এই 3টা বছর উনি কাজ করেছেন খুবই ভালো ইংরেজি নিয়ে, সুতরাং এক্ষেত্রে উনি ডাবল স্কোর করবেন। আর যে পাশের রুমে যে ভদ্রলোক বসতেন, যিনি এলিজিবল হয়েছিলেন কিন্তু ইংরেজিটা একটু কম জানার কারণে উনি অর্ধেক স্কোর করছেন। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে ইংরেজি কিভাবে এখন কানাডিয়ান পুরো ইমিগ্রেশন প্রসেসটাকে বা একজন অ্যাপ্লিকেন্টকে কতটা উপরে তুলে দিতে পারে। এছাড়াও যে ফ্যাক্টরটা কাজ করবে সেটা হচ্ছে প্রুফ অফ ফান্ড। সো প্রুফ অফ ফান্ডটা হচ্ছে যে কানাডিয়ান ইমিগ্রেশন ধরে নেয় যে একজন মানুষ তার এডুকেশন থাকার পরেও, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকার পরেও উনি একটা নতুন দেশে আসছেন, ওনার কাছে কোনো জব অফার নাই, প্রথম দিন এসেই উনি হয়তো বা কাজ পাবেন না, সেই কারণে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি অ্যাজ এ প্রুফ অফ ফান্ড, যেটা 1 বছরের একটা অ্যামাউন্ট একজন মানুষের অথবা একটা পরিবারের চলতে লাগে, সেই অ্যামাউন্ট অফ ফান্ডটা দেখাতে হয়। আমি এটা একটু কাগজ দেখে বলবো, তার কারণ হচ্ছে যে এত বেশি অ্যামাউন্ট বা নাম্বার নিয়ে কাজ করতে হয়, অ্যান্ড আই এম নট অ্যাট অল গুড ইন নাম্বার। সো আমি একটু কাগজ দেখে বলি যে প্রুফ অফ ফান্ডটাতে কী পরিমাণ টাকা দেখাতে হয়। যদি একজন সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হন, অর্থাৎ উনি ম্যারিড নন, উনি কাউকে সঙ্গে আনছেন না, উনি একা, তাহলে ওনাকে দেখাতে হবে যে ওনার কাছে অন্ততপক্ষে $12,960 রয়েছে, কানাডিয়ান ডলার। আমরা যখনই ডলারের কথা বলি সবসময় ধরেই নেবেন যেটা কানাডিয়ান ডলার, কারণ উই আর টকিং অ্যাবাউট দ্য কানাডিয়ান ইমিগ্রেশন। আর উনি যদি বিবাহিত হন, অর্থাৎ ওনার যদি 2 জন সদস্য হয়, তাহলে এই অঙ্কটা বেড়ে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 16,135। যদি ওনার মনে করেন একজন সন্তান রয়েছে, তাহলে ফ্যামিলি মেম্বার দাঁড়াচ্ছে 3, সেক্ষেত্রে টাকাটা একটু বেড়ে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 19,836। ঠিক এইভাবে ফ্যামিলি সাইজের সাথে নির্ভর করে আপনার প্রুফ অফ ফান্ডটাকে দেখাতে হয় যে এই পরিমাণ টাকা আমার আছে।
মোদ্দা কথা হচ্ছে যে এই টাকাটা হচ্ছে একটা সিকিউরিটি অ্যামাউন্ট। এটা কিন্তু কেনেডিয়ান ইমিগ্রেশনের কাছে বা কোনো সরকারের কোনো ডিপার্টমেন্টের কাছে জমা দেওয়ার দরকার নাই। এটা হচ্ছে প্রুফ। আপনার টাইটেলটা থেকে বুঝতে পারছেন, প্রুফ অফ ফান্ড। অর্থাৎ এই প্রুফ অফ ফান্ডটা আমার কাছে রয়েছে, এটা প্রুফ আমি দিচ্ছি যে ফান্ডটা আমার কাছে আছে, আমি কানাডাতে যখন যাব এইটাকে আমি ব্যবহার করব, এটা আমার টাকা। আর কি হতেই পারে প্রশ্নটা যে কি ফর্মে এটাকে দেখাতে হবে। এটা যে কোনো ফর্মে হতে পারে, যে আপনার কাছে টাকাটা চেকিং অ্যাকাউন্টে রয়েছে, আপনার সেভিংস অ্যাকাউন্টে আছে, আপনার ফিক্সড ডিপোজিট আকারে আছে, খুব সহজ করে বললে লিকুইড ফর্মে আছে। সো লিকুইড মানি, আপনার অ্যাসেট আছে, আপনার একটা প্রপার্টি আছে, আপনার 10টা গাড়ি আছে, নো, সেটা যদি আপনি দেন দ্যাট শুডন্ট বি কাউন্টেড অ্যাজ এ প্রুফ অফ ফান্ড। আর আমার ক্লায়েন্টদের জন্য বা যারা আমাকে দেখছেন পার্টিসিপেন্টদের জন্য প্রুফ অফ ফান্ডের ব্যাপারে আমি বলবো, এই ভাঙা নাম্বারটা যে আমি বললাম সেটা না করে একটু রাউন্ড ফিগার করে ফেলতে, কারণ মানি ইনফ্লেশনের একটা ব্যাপার আছে। সো আপনি যেমন ধরেন সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে 12,960 এটা না করে মেক ইট এ রাউন্ড ফিগার। সো ইটস অলওয়েজ সেফ যে যদি মানি ইনফ্লেশন হয় তাহলে আপনাকে অ্যাটলিস্ট এই কারণে বাদ দিতে পারবে না যে তোমার যে প্রুফ অফ ফান্ড দেখানোর কথা ছিল সেটার চেয়ে তোমারটা একটু কম। সো টু বি ইন এ সেফ সাইড ট্রাই টু পুট এ বিট মোর মানি। সো আপনাকে এটা নিয়ে আর ভাবতে হবে না। আদার দেন দ্যাট আরেকটা ক্রাইটেরিয়া আমি বলবো যে ফেডারেল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রামের ক্ষেত্রে অনেক সময় আপনারা দেখবেন যে যদি জব অফার থাকে, জব অফার ম্যান্ডেটরি নয়, বাট জব অফার ক্যান অ্যাড ভ্যালু টু অ্যাপ্লিক্যান্টস প্রোফাইল। এবং খুব স্বাভাবিকভাবেই এই জব অফারটা একটা লেটার হেডে কেউ কাউকে অফার করছে, দ্যাটস নট দ্য ওয়ে। একটা সিস্টেম রয়েছে যেটাকে LMI বলা হয়, এটা হয়তো আর একদিন অন্য কোনো এপিসোডে আমি ডিটেল করে বলবো। লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, অর্থাৎ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে কেনেডিয়ান গভর্নমেন্টকে স্যাটিসফাই করতে হবে যে এই পজিশনে আমি কাউকে খুঁজে পাইনি কানাডাতে যে পার্মানেন্ট রেসিডেন্ট এবং কেনেডিয়ান সিটিজেন, সুতরাং আমি বিশেষ এই মানুষটাকে পৃথিবীর আর একটা প্রান্ত থেকে ডাকছি। সুতরাং এই ধরনের জব অফার যদি কারো কাছে থাকে তাহলে উনি একটা স্কোর করতে পারেন। আপনার এটা 50 থেকে 200 পর্যন্ত। 50টা হচ্ছে আপনি যদি সুপারভাইজারি লেভেলে কোনো কাজ হয়, আর 200 হচ্ছে কেউ যদি ম্যানেজারিয়াল অথবা প্রফেশনাল লেভেলে কাজ পান। তবে ভাবার কোনো কারণ নাই যে জব অফার ছাড়া কি কানাডায় ফেডারেল স্কিল্ড ওয়ার্কারের আওতায় যাওয়া যায়, ডেফিনেটলি যাওয়া যায়। আর আরও কিছু বিষয় রয়েছে যেটাকে বলা হয় এডিশনাল স্কোর, অর্থাৎ কারো যদি এখানে সিবলিং থেকে থাকে যিনি পার্মানেন্ট রেসিডেন্ট অথবা কেনেডিয়ান সিটিজেন, তাহলে অবশ্যই উনি একটা স্কোর পেতে পারেন, সেটা 15। আর কেনেডিয়ান এডুকেশন যদি কারো থেকে থাকে ডেফিনেটলি সেটা উনি পেতে পারেন। সো মোটামুটি আমি বলবো যে এটা হচ্ছে আপনার ফেডারেল স্কিল্ড ওয়ার্কারের হিসেবে আসার জন্য এক্সপ্রেস এন্ট্রি প্রক্রিয়ার আওতায় মোটামুটি এই বিষয়গুলোকে আপনাদেরকে কনসিডারেশনে রাখতে হবে। আর একটা প্রশ্ন মনে আপনাদের জাগতে পারে, আমি জানি কমনলি এটা কথাটা আমাকে জিজ্ঞাসা করা হয় যে প্রসেসিং টাইমটা কীরকম। প্রসেসিং টাইমটা সম্পূর্ণভাবে নির্ভর করে একজন অ্যাপ্লিকেন্টের, আমি বলবো যে কতটা পোটেনশিয়াল উনি। আমি এমন অ্যাপ্লিকেন্ট পেয়েছি যে যার এডুকেশন রয়েছে, ইংরেজিতে উনি যথেষ্ট স্ট্রং, কোয়াইট ইয়াং, ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, এবং প্রোফাইল আপলোড করতে হয়, আমি বলেছি যে অনলাইন প্রক্রিয়া, এবং প্রতি মাসে অন্ততপক্ষে 2টো করে রাউন্ড অফ ইনভাইটেশন হয়। সো এই রাউন্ড অফ ইনভাইটেশনে যখন উনি ইনভাইটেশন পাচ্ছেন, উইচ ইজ কল ITA, ইনভাইটেশন টু অ্যাপ্লাই হোয়াট, ইনভাইটেশন টু অ্যাপ্লাই টু পার্মানেন্ট রেসিডেন্সি। সুতরাং দেখতে পাচ্ছেন এক্সপ্রেস এন্ট্রি 2 স্টেপস প্রোগ্রাম, যেটা আগে ছিল 1 স্টেপ ফেডারেল স্কিল্ড ওয়ার্কার। আগে বলতে আমি 2014 সালের ডিসেম্বরের আগের কথা বলছি। সো যদি কেউ পোটেনশিয়াল অ্যাপ্লিকেন্ট হন এবং রাউন্ড অফ ইনভাইটেশনে যদি ওনার স্কোরটা মিনিমাম স্কোর হয় অথবা তার উপরে হয়, তাহলে 60 ডেজ ওনাকে সময় দেওয়া হয়। কোভিড-19কে সামনে রেখে সরকার এটাকে বাড়িয়ে 90 ডেজ করেছে, বাট নট নেসেসারিলি দ্যাট অ্যান অ্যাপ্লিকেন্ট নিড টু ওয়েট ফর 90 ডেজ টু সাবমিট ফর পিয়ার অ্যাপ্লিকেশন। উনি জমা দিলেন এবং তারপরে প্রক্রিয়াটা শেষ করে কোভিড-19-এর বাইরে যদি আমি আসি, কারণ আমরা জানি যে এটা একটা প্যান্ডেমিক চলছে এবং আমরা সবাই একটা অস্থির পরিস্থিতির মধ্যে আছি, যথেষ্ট আপস অ্যান্ড ডাউনস এখানে রয়েছে। রেগুলার টাইম যদি আমি ধরি একজন পোটেনশিয়াল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে, আমার বহু ক্লায়েন্ট কানাডাতে এসছেন 6 থেকে 7 মাসের মাথায়। সো
আপনি যদি পোটেনশিয়াল হন, অর্থাৎ আপনার স্কোর যদি ভালো হয়, আপনি যদি কোঅপারেট করেন, আপনি যদি সময় মতন কাগজপত্রগুলো ঠিকমতো জমা দেন, যেমন ধরেন আপনার মেডিকেল এক্সামিনেশন করতে হবে, এটার একটা নোটিফিকেশান আসবে সিআইসি থেকে একটা সার্টেন স্টেজে এসে, এবং আপনাকে 30 দিনের সময় দেওয়া হবে। এখন আমার অনেক অ্যাপ্লিকেন্ট আছেন যিনি পরের দিন মেডিকেলটা করে ফেলেন, সুতরাং আই ক্যান ইজিলি স্কুইজ ইট উইদিন 1 ডে। কিন্তু অনেক অ্যাপ্লিকেন্ট আছেন উনি হয়তো ভাবেন আমার কাছে যথেষ্ট সময় আছে, 30 দিন আমি করব আস্তে ধীরে, সুতরাং উনি সময় ক্ষেপণ করছেন। সো একইভাবে ক্লায়েন্ট এবং যিনি কাজটা করছেন ওনারা যদি কোঅপারেট করেন, অথবা কোনো অ্যাপ্লিকেন্ট যদি নিজে এই কাজটা করতে চান এবং নিজে আপনার প্রস্তুতিটা সময় মতন নেন, তাহলে অল্প সময়ের মধ্যেই কানাডাতে আসা সম্ভব। আর যদি আপনি সেরকম পোটেনশিয়াল না হন, তাহলে আমি বলবো ফেডারেল স্কিলড ওয়ার্কারের পাশাপাশি আপনাকে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলো যে রয়েছে সেগুলোর দিকে নজর দেওয়া দরকার। আজকে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম নিয়ে কথা বলবো না, অন্য কোনো এপিসোডে হয়তো আপনাদের সঙ্গে আবার ফেরত আসবো এবং কথা বলবো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম নিয়ে। সো আজকের মতন এখানেই ইতি টানছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।